শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা স্যার চঞ্চল ঘোষ নিমেষ অঙ্ক বই থেকে বিবিধ অনুশীলনী 2 পেজ 293 অঙ্কগুলো সলভ করব। আমরা এর আগের দিন করেছিলাম 1 থেকে 15 দাগ, আজকে আমরা 16 দাগ থেকে করব। চলো তাহলে 16 দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক কি বলতে চাইছে। যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37.40 টাকা, তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত? কি বলেছে? বলেছে এক জোড়া জিনিস তুমি কিনে এনেছো, সেখানে ছাড় দিয়েছো 15%, মানে তুমি যদি 100 টাকায় কিনে নিয়ে আসো 15% ছাড় দিয়েছো, তাহলে জিনিস কত টাকায় বিক্রি করছো? 85 টাকায়। তাহলে ছাড় বলেছে কত? 15%। ছাড়টা কিসের উপর হয়? 100 এর উপরে। অতএব তাহলে কেনা দাম বা অরিজিনাল মূল্য, ঠিক আছে, বা বাজার মূল্য যা খুশি লেখা যেতে পারে। অরিজিনাল প্রকৃত মূল্য অ্যাকচুয়ালি লেখা যেতে পারে, প্রকৃত মূল্য 100। তাহলে বিক্রি দাম কত? বিক্রি দাম হচ্ছে 100 টাকায় 15 টাকা ছাড় দেওয়া হচ্ছে। বিক্রি দাম কত হবে তাহলে? 100 - 15 সমান 85। এটা বলেছে আমাদের। বলেছে কি 15% ছাড় দিয়ে দাম হয় 37.40 টাকা। তাহলে এই 85 সমান সমান তো 37.40 টাকা। বলেছে 15% ছাড় দেওয়ার পরে দাম হয়েছে 37.40। তাহলে আমি 100 টাকায় কিনেছি, 15% ছাড় দিয়েছি 85, তাহলে 85 এ যাও 37.40। তো প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত, মানে আমার অরিজিনাল মূল্যটা চেয়েছে অ্যাকচুয়ালি, মানে বাজারে যে জিনিস যখন কিনতে গেছিলাম সেই সময় দামটা কত ছিল অ্যাকচুয়ালি, প্রকৃত মূল্য বা বাজার মূল্য একই জিনিস। তাহলে কি লেখা যেতে পারে? 85 সমান সমান 37.40, তাহলে 100 সমান সমান কত? তাহলে 85 সমান সমান 37.40, বা 85 যদি বিক্রি দাম হয়, ছাড় দেওয়ার পরে দাম হয়, বাজার মূল্য হবে 100। একে কত? 37.40 কত? এটা করলেও হবে বা এটা করলেও হবে। 37.40/85 আর 100 তে কত? এটাকে এই সূত্রটা এখানে নামিয়ে দিই, 100 100 কেটে যাবে, কত? 44। দ্যাট মিন্স 44 টাকা বাজার মূল্য। আবার যদি কেউ এভাবে না করে, কেউ যদি ভাবে যে আমি 85 সমান সমান 85 টাকা বিক্রি দাম হলে প্রকৃত দাম হচ্ছে 100 করব, একে কত? 100/85 আর 37.40 তে কত? তাও 44 হবে। আবার যদি বলে না এইটা ইকুয়াল টু এটা কত দিয়ে গুণ করেছি? 0.44 দিয়ে, তাহলে একেও 0.44 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? 44 টাকা। এটাও করা যাবে, এটাও করা যাবে, এটাও করা যাবে, যেটা খুশি সেটা করবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন, 17 দাগের কোশ্চেনটা করব। 45 মিনিটকে একদিনের অংশ হিসাবে প্রকাশ করো। তাহলে একদিন মানে কত জানি আমরা? 24 ঘন্টা। আর বলছে 45 মিনিট 24 ঘন্টার কত অংশ? তাহলে হয় 45 মিনিটকে ঘন্টা করব, অথবা 24 অথবা ঘন্টাকে মিনিট করব। তাহলে 45 মিনিট 24 ঘন্টার কত অংশ? তাহলে 45/24, তাহলে 45 মিনিট আছে, একটা ঘন্টা আছে, তাহলে ঘন্টাকে 60 করে নিলাম, 60 দিয়ে গুণ করে মিনিট করে নিলাম। এবার সিম্পলিফাই করা যায়। 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 4, 3 8 24, তাহলে কত? 1 এর 32 অংশ। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 18 দাগের অঙ্কটা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মন দিয়ে দেখবে। দ্বিতীয় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল প্রথমটির দ্বিগুণ। দ্বিতীয়টার ক্ষেত্রফল প্রথমটার দ্বিগুণ। প্রথমটির কর্ণ 4√2 সেমি, দ্বিতীয়টির কর্ণ কত আছে? দুটো বর্গক্ষেত্র আছে আমাদের, এটা প্রথম বর্গক্ষেত্র আর এটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্র। বলছে এইটার ক্ষেত্রফল, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। বলছে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমটির দ্বিগুণ, তাহলে এইটার দ্বিগুণ হচ্ছে এইটা ক্ষেত্রফল, অ্যাজ এ ক্ষেত্রফল হিসেবে। প্রথমটির কর্ণ দেওয়া রয়েছে কত? 4√2, 4√2 কর্ণ দেওয়া রয়েছে, ক্লিয়ার? কি চেয়েছে? দ্বিতীয়টির কর্ণ কত? এইটার কর্ণ কত? এটা আমাদের কোশ্চেন। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু তার স্কয়ার। বর্গক্ষেত্রের তোমরা সবাই জানো ক্ষেত্রফল বাহু তার স্কয়ার। আর কর্ণের সূত্র কি জানি? বাহু √2। আমরা এইগুলি অলরেডি করিয়েছি, সূত্রগুলো সম্বন্ধে আলোচনা তোমরা আগে ভিডিওগুলো থেকে দেখে নিতে পারো।
দেখে নিও, বাহু √2। তাহলে আমার এটা প্রথম বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু দেয়া রয়েছে কত, 4√2, আর কর্ণের সূত্র কি জানি আমরা, বাহু √2। তাহলে এইটা থেকে কি লিখতে পারি, কর্ণ সমান সমান বাহু √2 সমান সমান কত দেওয়া আছে আমাদের, 4√2। তাহলে √2 কেটে গেল, তাহলে বাহু সমান কত পেলাম, 4। প্রথম বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু আমরা 4 পেয়ে গেছি। কি বলেছে এবার, বলছে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান যা হবে তার থেকে দ্বিতীয়টা দ্বিগুণ হবে। ক্লিয়ার? তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে পাবো, এটা কিন্তু প্রথমটা করছি আমরা, অতএব ক্ষেত্রফল 4 তার হোল স্কয়ার 16 কি 16 বর্গ সেমি। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু 16 পেয়ে গেছে। চেয়েছে কি আমাদের দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে কি বলেছে, দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণ প্রথমটা যা হয়েছে তার থেকে দ্বিগুণ হবে। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা ছিল তার দ্বিগুণ। তো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 পেয়েছি, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো, 32 পাবো ক্ষেত্রফলটা। ক্লিয়ার? তো দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখবো আমরা, অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গ সেমি। ক্ষেত্রফল পেয়ে গেছে। ক্ষেত্রফল মানে কি, বাহু তার স্কয়ার। অতএব এখানে লিখে দিচ্ছি, দেখো এখান থেকে, অতএব দেখো দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু তার স্কয়ার কত হবে, 32। 32 বর্গমূল করতে হবে, অতএব বাহু সমান সমান √32। √32 মানে কত, 4√2। কিভাবে আসলো বলে দিচ্ছি, 32 দেখো 4 8 4, দুটো 4 এর জন্য একটা 4, 4√2 সেমি। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু কিন্তু আমরা পেয়ে গেছি 4√2 সেমি। কি চেয়েছে, দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণ। কর্ণের সূত্র কি, বাহু √2। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্র কর্ণ বাহু √2, বাহুর মান কত, 4√2 ইন্টু √2, দুটো √2 জন্য একটা হবে 4 ইন্টু 2 8 সেমি। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণ কত পেলাম আমরা, 8 সেমি। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 19 দাগের অঙ্কটা করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার চিহ্ন দেওয়া থাকলো, পরীক্ষায় আসার মতো। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ ও তৃতীয়টি 3 গুণ। দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ আর তৃতীয় নম্বরটা 3 গুণ। যদি তিনটি সংখ্যার গড় 44 হয়, বৃহত্তম সংখ্যাটি কত? তাই তো, ধরে নিচ্ছি তাহলে প্রথম সংখ্যাটা যদি 3 ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে, বলছে প্রথমটার, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটার দ্বিগুণ, তাহলে 3 এর দ্বিগুণ কত, 6। আর তৃতীয়টা বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটার দ্বিগুণ, তৃতীয়টা 3 গুণ, তাহলে এটা 2। দেখো তাহলে কি পেলাম, এই 6 দ্বিতীয় সংখ্যাটা, এইটার 3 গুণ হলো আর এটা দ্বিগুণ হলো, তাহলে কন্ডিশন ফুলফিল করে গেল। তাহলে আমরা তিনটে সংখ্যা ধরেছি, প্রথম সংখ্যাটা 3, দ্বিতীয় সংখ্যাটা 6 আর তৃতীয় সংখ্যাটা 2। তাহলে যোগফল কত, 6 আর 3 9 আর 2 11, যোগফল হচ্ছে 11। তিনটে সংখ্যার যোগফল কিন্তু পেয়েছি কত, 11। আর অ্যাজ পার কোশ্চেন তিনটে সংখ্যার সমষ্টি কত দেওয়া আছে, তিনটে সংখ্যার গড় দেওয়া আছে 44, তাহলে সমষ্টি কত, 44 ইন্টু 3। তাহলে এই 11 এর মানও যা, 44 ইন্টু 3 এর মানও সেম, তাহলে 4 11 44। একের মান কত পাচ্ছি আমরা, 12। আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে সব থেকে বৃহত্তম সংখ্যা। তাহলে 3 6 2 এর মধ্যে বৃহত্তম সংখ্যা কত, 6। তাহলে 6 সমান সমান কত, 6 গুণ 12, 6 12 72। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটাই অ্যান্সার। এবার আমরা 20 দাগের অঙ্কটা করব। একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের একটি বাহুর থেকে 5 সেমি বেশি দীর্ঘ, কিন্তু প্রস্থ 3 সেমি কম। আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আমার একটা আয়তক্ষেত্র দেওয়া রয়েছে আর একটা বর্গক্ষেত্র দেওয়া রয়েছে, যাদের আমাদের ক্ষেত্রফল কিন্তু সমান বলেছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান।
ছোট করে লিখলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটু ইকুয়াল বলা আছে, কিন্তু কি বলেছে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 সেমি বেশি। ধরা যাক একটা বর্গক্ষেত্র, এর বাহু ধরে নিলাম x, বলছে এর কি আয়তক্ষেত্র যেটা পাবো এটা হচ্ছে দৈর্ঘ্যটা 5 সেমি বেশি হবে, যেটা ছিল বর্গক্ষেত্রের বাহু যেটা ছিল তার থেকে 5 সেমি বেশি, আর প্রস্থ 3 সেমি কম। এইটুকু প্রস্থ ছিল, প্রস্থ 3 সেমি কমে গেল, মানে x - 3 এইটুকু হয়ে গেল। এটা হয়ে গেল আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র কি চারটে বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহু 4। আয়তক্ষেত্রের কি দুটো বাহু দৈর্ঘ্য আর দুটো প্রস্থ, তাহলে x + 5 আর x - 3 দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x², বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু তার স্কয়ার, আর বর্গক্ষেত্রের বাহু কত ধরেছি x ধরেছি, তাহলে ক্ষেত্রফল কত x²। আর এটা বর্গক্ষেত্র আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, সরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত x + 5 আর প্রস্থ কত x - 3। তাহলে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটো ইকুয়াল বলেছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি x এর মানটা বের করতে পারি। চলো দেখা যাক x এর মান কি করে বের করা যায়। অতএব x² সিম্পলিফাই করি, x² + 5x - 3x কত হচ্ছে +2x - 15। তাহলে এটা কেটে গেল, অতএব 2x = কি লিখতে পারি আমরা বলো 15। তাহলে x = কত লেখা যায় বলো 15/2। তাহলে আমরা কিন্তু x এর মানটা অলরেডি পেয়ে গেছি। x এর মান কত পেয়েছি 15/2। চেয়েছে কি আমাদের, চেয়েছে হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x + 5, তাহলে x এর মান কত 15/2 প্লাস 5 মানে কত 5 × 2 = 10, 25/2। আর প্রস্থ কত বলো x - 3, মানটা পুট করে দিচ্ছি 15/2 - 3। তাহলে 15 3 × 6, 15 থেকে 6 বিয়োগ করলে কত হবে 9/2। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, তাই তো পরিসীমার সূত্র হচ্ছে 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মান জাস্ট পুট করে দিচ্ছি, দৈর্ঘ্য মান কত 25/2 প্লাস প্রস্থ 9/2। তাহলে 2 × 2 লসাগু 25 আর 9 যোগ করলে কত হবে 34। তাহলে 2 2 কেটে গেল। তাহলে আমাদের অপশন দেখো 34 সেমি রয়েছে। তাহলে আমাদের অ্যানসার কিন্তু হয়ে যাবে 34 সেমি। দেখো আমরা পরের অঙ্কটা করব, জাস্ট যোগ সিম্পলিফিকেশন 0.01 0.81 1.21 0.309 এইগুলো যোগ করতে হবে বর্গমূল। তো 0.1 মানে কত 0.1, কেন 0.1 0.1 গুণ 0.1 গুণ করলে কত হয় 1 দশমিক কত ঘর পড়ে 2 ঘর পড়ে 1 ঘর 2 ঘর, ক্লিয়ার বোঝা গেল। তাহলে 2 ঘরের জন্য একটা, এটার মান কত হবে 0.9, 9 9 81, এটা 121 মানে কত 11 মানে 1.1। আর এটা দেখো একটা দুটো ঘর পাবো মানে 0.03, তাহলে চারটা ঘর হয়ে গেল। এবার এইগুলো আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করাটা সিস্টেমটা জানো আশা করি, তবু একবার দেখে দিই 0.9 0.9 1.103। এদিকে কিছু না মানে কত সব জিরো, এখানে কিছু না মানে এগুলো সব জিরো। তাহলে 3 হলো 9 10 আর 11, তাহলে 2.13। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কিন্তু 2.13। এবার দেখো 22 অঙ্কটা, একটি পাম্প একটি পাত্র জলপূর্ণ করতে 2 ঘন্টা সময় নেয়। পাত্রে একটি ফুটো থাকায় জলপূর্ণ হতে 2 × 1 = 3 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি পুরো জলকে নিষ্কাশন করতে কত সময় নেয়? এই অঙ্কগুলো আমরা অলরেডি নল চৌবাচ্চাতে করেছি, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা ওখান থেকে একটু প্লেলিস্ট থেকে দেখে নাও। তবু আমরা করে দিচ্ছি, দেখো একটি পাম্প একটি পাত্র জলপূর্ণ করতে 2 ঘন্টা সময় নেয়, 2 ঘন্টায় 1 অংশ ভর্তি করা। 1 ঘন্টা ভর্তি কত করবে 1 2 অংশ, আর ফুটো আছে মানে ছিদ্র আছে, তার ফলে কি সময়টা বেশি লেগেছে মানে কত 2 × 1 3 ঘন্টা লেগেছে মানে কত 7 3 ঘন্টায় খালি করছে বা জলপূর্ণ করতে 7 3 ঘন্টা সময় লাগছে। ছিদ্র থাকার ফলে 7 3 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হবে 3 7 অংশ। তাহলে এটা থেকে জাস্ট এটা দিও, ক্লিয়ার।
তাহলে 1 এর 2 মাইনাস 3 এর 7 লসাগু কত হলো 14। তবে 7 দুগুণে 14, 3 দুগুণে 6 মানে 1 এর 14 অংশ। দ্যাট মিন্স কত 1 এর 14 অংশ 1 ঘন্টায়, দ্যাট মিন্স 14 ঘন্টাতে আমার সম্পূর্ণ জলটা কি হবে নিষ্কাশন হবে। তাহলে আমাদের आंसर কিন্তু ডি आंसर হয়ে গেল। এবার দেখো আমরা 23 অঙ্কটা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো প্রায় আসে, স্টার চিহ্ন দেওয়া থাকলো, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। কোন আসল 5% হারে 2 বছরের জন্য সাধারণ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণের পার্থক্য 15 টাকা। মানে সরল সুদ আর জটিল সুদ এর ডিফারেন্স হচ্ছে 15 টাকা 5% হারে। তাহলে আসল কত? আমরা এই অঙ্কগুলো অলরেডি কম্পাউন্ড ইন্টারেস্টে যতগুলো স্যারের সবগুলো করিয়ে নিয়েছি আমরা, বা করিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে একটু দেখে নিও ডিটেইলসটা, তবু আমরা করে দিচ্ছি, দেখে নাও। ধরছি আসল ধরে নিচ্ছি 100 টাকা ছিল, ক্লিয়ার? আসলটা 100 টাকা, এটা প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। সরল সুদ, এটা হচ্ছে জটিল সুদ। সরল সুদে আসল 100 টাকা, জটিল সুদেও আসল 100 টাকা, মানে টোটাল আসলটাই আমরা 100 টাকা করে ধরে নিয়েছিলাম, মানে 100 টাকা সুদে খাটিয়েছিলাম। তো 100 টাকা সুদে খাটালে 5% হারে সরল সুদের ক টাকা হবে? 100 টাকা 5 টাকা হবে, দিয়ে টোটাল কত হবে? 105 টাকা। জটিল সুদের ক্ষেত্রে প্রথম বছরে কিন্তু সেই 5 টাকাই পাবো, দিয়ে 100 টাকা আসল ছিল, এবার কি হবে সেটা 105 টাকা হয়ে যাবে, এটাই তখন কিন্তু আসল হয়ে গেল। আর সরল সুদের ক্ষেত্রে কি এই প্রথম বছরে যা সুদ দ্বিতীয় বছরে ঠিক একই সুদ পাবো, মানে 5 প্লাস 5 105 প্লাস 100 এই 5 মানে 110 টাকা হবে। অথবা তোমরা এগুলো এটা লিখবো না, এটাও লিখবো না, যেহেতু 5 টাকা প্লাস 100 টাকা 110 টাকা, মানে সরল সুদে প্রথম বছরে যা ইন্টারেস্ট হয় দ্বিতীয় বছরে একই ইন্টারেস্ট হয়। আর জটিল সুদে কি প্রথম বছরে যে ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্টটা আসলের সাথে যোগ হয়ে যায়। প্রথম বছরের ইন্টারেস্ট কত পেয়েছি? 100 টাকা, 5%, আসল হয়ে যাবে 105 টাকা। এবার কি হবে? সেকেন্ড বছরে গিয়ে এই 105 টাকার উপর 5% সুদ লাগবে। তাহলে দেখো 105 টাকার উপর 5% যদি সুদ লাগে কত হচ্ছে? 5/100, তাহলে 5.25 টাকা। এখানে সুদ পেয়েছিলাম কত? 5 টাকা, আর এখানে সুদ পেলাম কত? 5.25 টাকা। তাহলে সুদের পার্থক্য কত হলো? পার্থক্য হলো 5.25 মাইনাস 5 মানে 0.25 টাকা। আর আমাদের বই বলেছে কত? পার্থক্য 15 টাকা। তাহলে 0.25 এর জন্য আসল কত আমাদের? 100 টাকা, কারণ আসল 100 টাকা ধরে নিয়েছি। একের জন্য কত? 100/0.25, আর 15 এর জন্য কত? সিম্পলিফাই, এই দশমিকটা তুলে দিয়েছি, উপরে 100 করে দিলাম। 25 4 4 15 60 মানে 6000 টাকা। আসলে এটাই আমাদের आंसर। 24 নম্বরটা সরল অঙ্ক। প্রথমে আমরা জানি অফ বা এর কাজ করতে হয়, সেই কাজগুলো করে নেওয়ার পরে ভাগের কাজ করব। তাহলে চলো করা যাক। 9 কে 9 আর 2 11/9, এর মানে সিম্পলিফাই গুণ করে দিচ্ছি। 3 11 33 প্লাস 3 36/11 ব্র্যাকেট করে দিলাম, ভাগ 5 7 35 আর 1 36/7 অফ গুণ 7/9। এটা কাটাকাটি করে নি, 11 চলে গেল, 4 9 36, 7 7 কেটে গেল, 4 9 36। এবার কি দেখো 9 4 ভাগ 4, তাহলে ভাগের কাজটা করব। 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 9 - 1 = 8 आंसर আমাদের। এবার আমরা 25 এর অঙ্কটা করব। বলছে ক্রমান্বয়ে 10% আর 20% ছাড় একবারে কত ছাড় পড়বে? এগুলো অলরেডি আমরা 17তে করেছি। একটা ইউনিভার্স সূত্র a + b + ab/100, দুটোই ছাড় দিচ্ছে, তার মানে কি এর মান প্রথমটা ছাড় কত? -10, b এর মান -20, ছাড় দিচ্ছে। ক্ষতি হলে মাইনাস, ছাড় হলে মাইনাস, লাভ হলে কেবলমাত্র প্লাস। তাহলে জাস্ট মানটা পুট করে দিলে কিন্তু আমাদের চলে আসবে। তাহলে মান পুট করে দাও, -10 প্লাস -20 প্লাস -10 ইনটু -20/100। তাহলে -10 প্লাস মাইনাস 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 প্লাস আর প্লাস থেকে গেল। তাহলে কত? 10 × 20/100, 10 আর 20 এগুলো যোগ করলে কত হবে? -30 প্লাস এই শূন্য এটা কেটে যাচ্ছে 2, তাহলে 28। তাহলে ছাড়ের পরিমাণ কত? 28%। এটাই কিন্তু আমাদের आंसर।
এবার দেখো 26 এর অঙ্কটা, এটা একটা জাস্ট সিম্পলিফিকেশন সরল। 45% মানে 45/100 ইন্টু 750 মাইনাস 25/100 ইন্টু 480। এটা সিম্পলিফাই আশা করি তোমরা করতে পারবে, করে অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, আমার বিশ্বাস তোমরা অবশ্যই করবে। 7 এর অঙ্কটা দেখো এবার, এটাও একটা সরল, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এটা আমরা কি ধরে নেব, x ধরে নেব। তাহলে কি লিখতে পারি, 17.28 ভাগ ভাগ আছে তো, হ্যাঁ ভাগ x সমান সমান 200 ইন্টু 3.6 ইন্টু 0.2। এটা সিম্পলিফিকেশন, কি করবে, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ করবে, আর এটা মানে এইটা নিচের লাইনে বাই x হয়ে যাবে। ক্লিয়ার? আর তোমরা যদি ভাবো যে গুণ করবে না, এখান থেকে এগুলো কাটাকাটি করবে, সিম্পলিফাই করবে, তাও হতে পারে। এই দুটো তোমরা অবশ্যই করে অ্যান্সার কত হবে কমেন্টসে জানাবে। দেখো 18 এর অঙ্কটা অনুপাত সমানুপাতের অঙ্ক, a/b সমান সমান 7:9। তাহলে a/b কত লিখতে পারি আমরা, 7:9। আর এখান থেকে b/c কত লিখতে পারি, 3:5। এবার আশা করি তোমরা করতে পারবে, a/b/c দল নিয়মে করে দেবে তোমরা। এখানে b/c লিখে দাও 3:5। তাহলে কি হবে, a/b/c কত হবে অ্যানসার, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে অ্যানসার। যেটা অ্যানসার হবে তোমরা কমেন্টসে জানাবে। এবার দেখো আমাদের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো। তাহলে দেখো কি আছে, √289 নিচে √x সমান সমান 1/5। এই রূপটাকে তোলার জন্য কি করছে, হোল স্কয়ার করে দিচ্ছি। তাহলে হোল স্কয়ার করে দিলে রূপটা উঠে গেল, আর 1/5 তার হোল স্কয়ার মানে কত, 1/25। তাহলে x সমান সমান কত লিখতে পারি, 289 গুণ 25। তাহলে আমাদের অ্যানসার গুলো দেখো, অপশনগুলো a b c d, এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক অ্যানসার হবে তোমরা সেটা মাল্টিপ্লিকেশন করে কমেন্টসে অ্যানসার জানিও। দেখো 30 এর অঙ্কটা প্রায় এক্সামে আসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার চিহ্ন দেওয়া থাকলেও তোমরা নিজে অবশ্যই প্র্যাকটিস করবে। যদি x হয় y এর 90%, তাহলে y x এর কত শতাংশ বা কত পার্সেন্ট, এটা কিন্তু আসবে এক্সামে। তাহলে x সমান সমান y এর 90% মানে 90/100। তাহলে x বাই y কত লিখতে পারি আমরা, 90/100। আমাদের কোশ্চেন যে এদিকে y x এর কত পার্সেন্ট, তার মানে কত, এটাকে উল্টে লিখতে হবে, y/x সমান 100/90। শতাংশ চেয়েছে, তাহলে দুটোকে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেব, y/x * 100 পার্সেন্ট হয়ে গেল, তাহলে 100/90 * 100। সিম্পলিফাই করে দিলাম, 1000 কে যদি 9 দিয়ে ভাগ করা হয়, চারটে অপশনের মধ্যে দেখো কি কি রয়েছে, 111.1, 190, 1900 আর ডি। আমাদের অ্যানসার কিন্তু প্রথম অ্যানসারটা হয়ে যাবে 111.1%, এটাই কিন্তু আমাদের অ্যানসার হয়ে যাবে। 31 এর অঙ্কটা তোমরা পারবে, আমরা করছি না, কমেন্টস অ্যানসার জানিও। 32 এর অঙ্কটা দেখো, হরিপদ বসাক 423 টাকা একটি স্টোভ বিক্রি করে 6% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 8% লাভ হয়। কি বলছে, ক্ষতি, কত ক্ষতি, 6% ক্ষতি, কত টাকার উপরে, 100 টাকার উপরে। তাহলে এটা ক্রয় মূল্য, ক্রয় 100 টাকা, ক্ষতি করেছি 6 টাকা, তাহলে বিক্রি করেছি কত টাকা, 100 - 6 94 টাকায়। কিন্তু আলটিমেটলি কত টাকায় বিক্রি করেছি, বলতে 493 টাকায় বিক্রি করলে 6% ক্ষতি হয়। তাহলে বিক্রি মূল্যটা কত, 423 টাকা। কারণ 423 টাকায় বিক্রি করলে 6% ক্ষতি হবে, তাহলে 94 নিচে বিক্রি মূল্য, নিচে বিক্রি মূল্য বসে গেল। বলছে কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। আমাকে কি বলছে, 8% লাভ করতে হবে। তার মানে কি, 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করতে হবে আমাকে, 108 টাকায়। ক্লিয়ার? তাহলে 94 সমান সমান 423 হলে 108 সমান সমান কত, এইটাই বের করলেই হয়ে যাবে। তাহলে 94 সমান সমান 423, একের মান কত, 423/94, 108 সমান সমান কত, 108। ওকে, সিম্পলিফাই করা যাক, 2 দিয়ে 5 দোকানে 10, 2 দিয়ে কাটলে 4 দোকানে 8, 7 দোকানে 14। ক্লিয়ার? এবার এটাকে সিম্পলিফাই করা যাক, আশা করি 9 দিয়ে যাবে, 7 - 9 63, 3 হাতে 6, 6 - 9 54, 4 - 9 36, 36 আর 47 কে 9 দিয়ে গুণ করে দেখা যাক কত হয়, 7 - 9 63, 3 হাতে 6, হ্যাঁ 36 আর 6 42, ঠিক আছে, 423 হয়ে গেল। 9 × 54, দ্যাট মিন্স 4 - 9
1406 হাতে 3, 5 9 45, 486 টাকা। আমাদের आंसर কিন্তু 486 টাকা বেরিয়ে গেল। এবার আমরা 33 জায়গার অঙ্কটা করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মন দিয়ে দেখবে, পরীক্ষায় প্রায় এসে থাকে। দুটি সংখ্যা লসাগু 1820, গসাগু 26। একটি সংখ্যা 130 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে আমরা কি জানি, একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা সমান সমান সংখ্যা দ্বারা লসাগু গুণ গসাগু। এইটা কিন্তু আমরা জানি। প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা বা একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। জাস্ট মানটা পুট করে দিলে বেরিয়ে আসবে। কি একটি সংখ্যা কত দেওয়া আছে দেখো, একটি সংখ্যা দেওয়া রয়েছে 130, অপর সংখ্যা কত জানি না। লসাগু কত দেওয়া আছে 1820, গসাগু কত দেওয়া আছে 26। সিম্পলিফাই করে দিচ্ছি, 13 দোকানে 26, তাই তো? তাহলে 182 কে আমার গুণ করতে হবে কত, 2 দিয়ে। 2 দোকানে 4, 8 দোকানে 16, 2 একে 2, 364। তাহলে আমাদের সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো আমরা 35 জায়গার অঙ্কটা করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দেওয়া থাকলো বিবিআই, এটা কিন্তু এক্সামে আসবে। দুই প্রকার ব্লেন্ডের মিশ্র চায়ে দার্জিলিং ও অসম চায়ের অনুপাত 2:7 এবং 1:5। দুটো পেটি আছে, একটাতে দার্জিলিং এই একটা পেটি, ধরা যাক এই একটা পেটি, একটাতে অনুপাত আছে 2:7, এটাতে আছে 1:5। ক্লিয়ার? কি অনুপাতে মেশালে দার্জিলিং এ নতুন ব্লেন্ডে দার্জিলিং ও অসম চায়ের অনুপাত 1:4 হবে? এইখানটায় এমন ভাবে মিক্সড আপ করব যাতে অনুপাতটা 1:4 হয়। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা অনেক ভাবে করতে পারি। এটাকে আমরা অ্যালিগেশনে করতে পারি, নরমাল নিয়মেও করতে পারি। অ্যালিগেশনে কি করব, যে কোনো একটা ধরবো, হয় দার্জিলিংটা ধরে করব নাহলে অসমটা ধরে করব। দেখো দার্জিলিংটা ধরে যদি করি, এখানে দার্জিলিং ইজ টু অসম, তাহলে দার্জিলিং অনুপাত কত 2/9, আর এখানে দার্জিলিং অনুপাত কত 1/6, আর এখানে দার্জিলিং অনুপাত কত 1/5। অ্যালিগেশনে করছি, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 2 এর 9 থেকে 1 এর 5 যদি বিয়োগ করি লসাগু কত হচ্ছে 45। তাহলে 10 - 9 মানে 1 এর 45, আর এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই লসাগু 30, তার মানে 1 এর 30। তাহলে এটা ইজ টু এটা, দ্যাট মিন্স 45:30, তখন 3:2 অনুপাতে মেশাতে হবে। এটাই অ্যান্সার। এটাকে যদি আমরা নরমাল ওয়েতে করতে চাই, দেখো অন্য প্রসেস ধরলাম, এটাকে x:y অনুপাতে মেশাবো। কি অনুপাতে? x:y অনুপাতে। তাহলে x কেজিতে দার্জিলিং কত আছে, অসম কত আছে, y কেজিতে দার্জিলিং কত আছে, অসম কত আছে, মানে এটার x কেজির সাথে অ্যাকচুয়ালি এটার y কেজি। ক্লিয়ার? তাহলে x কেজিতে দার্জিলিং কত আছে, তাহলে টোটাল দার্জিলিং লিখবো, আর টোটাল আমরা অসম লিখবো। দার্জিলিং কত আছে x এর, x into 2/9। ক্লিয়ার? আর এখানে দার্জিলিং কত আছে y into 1/6। ক্লিয়ার হলো? এখানে দার্জিলিং 2/9, দার্জিলিং অসম কত 7/9, এখানে দার্জিলিং কত 1/6, অসম কত 5/6। তাহলে x এর দার্জিলিং কত আছে, x into 2/9 প্লাস y into 7/9, এটা হচ্ছে y into 7 অসম, আর এখানে দার্জিলিং আছে x into 2/9 y into 1/6, আর অসম কত আছে x into 7/9 প্লাস y into 5/6। মানে এক জায়গায় দার্জিলিং করে নিলাম, এক জায়গায় অসম করে নিলাম। তাহলে এটা টোটাল দার্জিলিং, এটা টোটাল অসম। এদের অনুপাত কত বলেছে আমাদের 1:4। এবার সিম্পলিফাই করলে হয়ে যাবে। তাহলে দেখো 6 9 54, লসাগু কত পাচ্ছি 54। ঠিক আছে, 2x/9 প্লাস y/6 পরে করে দিচ্ছি, বাই 7x/9 প্লাস 5y/6, এটা সমান কত 1/4। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন চলে আসবে। তাহলে এক কাজ করা যাক, দেখো এখানে করা যাক। তাহলে 6 9 54, 54 লসাগু, এখানে 6 9 54 অমিট হয়ে গেল। তাহলে একে 6 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12x প্লাস এখানে 9 দিয়ে গুণ করব 9y, একে 6 দিয়ে গুণ করব 6 7 42x, এটা 5 9 45y সমান 1/4। এবার কোন গুণ, তাহলে 42x
প্লাস 45y সমান সমান 48x প্লাস 36y। ক্লিয়ার? তাহলে 42 থেকে 48 বিয়োগ করলে কত হয়? এখানে উপরে করে দিচ্ছি, 42 থেকে 48 যদি বিয়োগ করি কত হয় বলো? এবার একটু উপরে করে এখান থেকে কত হচ্ছে বলো? 42 থেকে 48 বিয়োগ করলে 6x, আর এখানে কত? 9y। তাহলে x বাই y সমান সমান কত? 9/6, দ্যাট মিন্স 3/2, দ্যাট মিন্স 3:2। দেখো এখানেও 3:2 পেয়েছি, এখানেও 3:2 পেয়েছি, তাহলে আমাদের অ্যান্সার 3:2। দেখো 36 দাগ এবং 37 দাগের অঙ্কটা খুব সোজা অঙ্ক, তোমরা আশা করি পারবে, এবং এর অ্যান্সার কত হবে তোমরা কমেন্টসে জানাবে। 38 দাগের অঙ্কটা দেখো, একটি গ্রামের জনসংখ্যার 12% বিদ্যালয়ের ছাত্র, জনসংখ্যার 12% বিদ্যালয়ের ছাত্র, ওই গ্রামের মোট জনসংখ্যা 1225 হলে কতজন বিদ্যালয়ে পড়াশোনা করে? তাহলে মোট জনসংখ্যা 12% ছাত্র মানে 100 জনে 12 জন ছাত্র, আর মোট জনসংখ্যা কত আছে? 1225। তাহলে এর ছাত্র কত হবে? 12/100। সিম্পলিফাই করা যায়, 4 দিয়ে 3, 4 দিয়ে করলে 25, 25 দিয়ে যদি সিম্পলিফাই করি 4 25 125, 125 তাহলে 22 পড়ে থাকছে মানে 225, 225 কে কত বার যাবে? 9 বার যাবে, 3 9 27 7 হাতে 2 147। তাহলে আমাদের পড়াশোনা করে 147 জন। বি ইজ দ্য রাইট আনসার। দেখো 40 এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। 12 জন ব্যক্তি 8 দিনে কোনো কাজ করতে পারে, তারা কাজ শুরু করার 3 দিন পরে আরো 3 জন তাদের সঙ্গে যোগ দিলে কতজন বাকি কাজ শেষ করবে? জন 12 জন ব্যক্তি কতদিন? 8 দিনে একটি কাজ করে, কাজ শুরু করার 3 দিন পরে আরো 3 জন যোগ দিচ্ছে, মানে 12 প্লাস 3 মানে 15 জন হয়ে গেল। কতদিন পরে? 3 দিন পরে। তার মানে কি 12 জন ব্যক্তি প্রথম 3 দিন কাজ করে ফেলেছে, 3 দিন কাজ করে নিয়েছে, তাহলে বাকি কাজ যদি 12 দিনে থাকতো কত দিনে করতো? 15 দিনে। ক্লিয়ার? 12 জন ব্যক্তি 8 দিনে কোনো কাজ করতে পারে, 3 দিন কাজ করে নিয়েছে, তাহলে বাকি কাজ যদি 12 জনে করতো কত দিনে করতো? 5 দিনে করতো। কিন্তু এখন কি ব্যক্তি 3 জন এক্সট্রা চলে এসেছে, কতজন হয়েছে? 15 জন ব্যক্তি। তাহলে আগে 12 জন ব্যক্তি বাকি কাজ 15 দিনে 5 দিনে করতো, তাহলে এখন 15 জন ব্যক্তি নিশ্চয়ই 5 দিন সময় নেবে না, আরো কম সময় নেবে, সেইটাই আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে কি হবে? 5 ইনটু দিন, তাহলে 12 জন ব্যক্তি কোনো কাজ 5 দিনে করে, তাহলে 15 জন ব্যক্তি সেই কাজটা কম দিনে করবে। কমের সময় কি কম উপরে? 12/15, 3 4, দ্যাট মিন্স 4 দিন। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 41 দাগের অঙ্কটা খুব সোজা অঙ্ক। দেখো ভাগ আছে জাস্ট 2.4 10 to the power 3 বাই 8 into 10 to the power -2। ক্লিয়ার? তাহলে এটা যখন উপরে চলে যাবে তখন প্লাস হয়ে যাবে, আর এটা কাটাকাটি করলে কত হবে? 0.3। তাহলে কি লিখতে পারি? 0.3 into 10 to the power 3, এই দুইটা উপরে গেলে প্লাস হয়ে যায়, তাহলে কত হলো? 0.3 into 10 to the power 5। এটাকে কি করা যেতে পারে? 0.3 into একটা 10 বাইরে নিয়ে আসলাম, এটা 10 to the power 4, তাহলে 0.3 সাথে 3 গুণ করলে কত হবে? 3 into 10 to the power 4। এবার আমাদের অপশনগুলো দেখো, অপশনগুলো অনুসারে বি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এবার দেখো 42 দাগ, 43 44 45 46 47 48। আশা করি তোমরা পারবে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করে কমেন্টসে জানাবে, যদি অসুবিধা হয় আমরা নেক্সট টাইম করে দেব। দেখো 49 এর অঙ্কটা বলছে 0.1024, তার মাথায় আছে 1 এর 5। মনে করছি যে আমার এই পয়েন্টটা নেই, তাহলে 1024 4 দিয়ে যদি দিই, 4 দোকানে 8, 4 5 20, 4 6 24, আবার 4 দিয়ে দিচ্ছি, 4 4 16, 4 5 20, 4 6 24, হ্যাঁ সবার 4 6 24, 4 4 16, আবার 4 দিয়ে 16, 4 দিয়ে 4, তাহলে কটা পেলাম? 1 2 3 4 5। তার মানে কি লিখতে পারি? 1024 সমান সমান 5টা 4, মানে 4 এর মাথায় 5। ক্লিয়ার? তাহলে যদি পয়েন্টও থাকতো তাহলে এটা কি লিখতাম? 0.4 মাথায় 5 আর ইনটু 1 এর 5। তার মানে 5টা ঘর আছে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর,
5টা পয়েন্ট পেয়ে গেলাম, এটার অ্যান্সার 0.4। তাহলে আমাদের 49 এর অ্যান্সার হয়ে যাবে 49 এর সি 0.4। 50 দাগ তোমরা আশা করি পারবে। যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টস করো, শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।